আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সব দেশই কেন উষ্ণ সম্পর্ক গড়তে চাইছে। বর্তমান জামানা বহুমেরু কেন্দ্রিক বিশ্ব হয়ে উঠেছে। ব্রিক্স আর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এখন G7 এবং IMF এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এর ফলে এখন আর যুক্তরাষ্ট্রের কর্তৃত্বাধীন এক মেরুকেন্দ্রিক বিশ্ব নেই। তাই একালে আর চলছে না শুধুমাত্র সামরিক শ্রেষ্ঠত্ব দিয়ে কোনো দেশকে কবজায় রাখার কৌশল। এর চেয়ে অর্থনৈতিক শক্তিমত্তা হয়ে উঠেছে ভূরাজনীতিতে প্রভাব বিস্তারের মূল নিয়ামক, যার অন্যতম উদাহরণ হিসাবে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, ইরান, মধ্য এশিয়ার 5টি মুসলিম দেশ, সৌদি আরব, তুরস্ক এরা সবাই আফগানিস্তানের সাথে উষ্ণ সম্পর্ক চাইছে। পাকিস্তানও এসব দেশের মধ্যে অন্তর্ভুক্ত। যদিও অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ জুড়ে পাক আফগান ভয়াবহ সীমান্ত সংঘর্ষ সংঘটিত হয়েছে। অবশেষে গত 19 অক্টোবর কাতারের রাজধানী দোহার বৈঠকে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। যাই হোক, 2001 থেকে 2021 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র 20 বছরব্যাপী আফগানিস্তান দখল করে রেখেছিল। যুক্তরাষ্ট্র সেখানে হামিদ কারজাই ও আশরাফ ঘানির পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধ অভিযান চালিয়ে যাচ্ছিল। কিন্তু $3 ট্রিলিয়নেরও বেশি অর্থ অপচয় হওয়ায় তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যথেষ্ট চাপ পড়ে। উপরন্তু যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক সৈন্য হতাহত হয়। ওদিকে এরই মধ্যে চীন গ্লোবাল অর্থনীতির 1 নম্বর শক্তি হিসাবে আবির্ভূত হতে থাকে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তা উপলব্ধি করেন এবং আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সংখ্যা হ্রাস করতে থাকেন। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে 2020 সালে তালেবান বাহিনীর সঙ্গে দোহা শান্তি চুক্তি স্বাক্ষর করেন। অতঃপর আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের চূড়ান্ত রূপরেখা প্রণীত হয়। সে অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনকালে 2021 সালের 31 আগস্ট সর্বশেষ মার্কিন সৈন্য আফগানিস্তান ত্যাগ করে। তবে এর মাত্র 2 সপ্তাহ আগে তালেবানরা 15 আগস্ট আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এতে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বাধা দেয়নি, মানে মার্কিন যুক্তরাষ্ট্র দোহা চুক্তির লঙ্ঘন করেনি। এভাবে যুক্তরাষ্ট্র যে তালেবান বাহিনীর বিরুদ্ধে 20 বছর ধরে লড়াই করল, শেষ পর্যন্ত তাদের কাছেই ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো। অবশ্য যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে শাস্তি দিতে তার মিত্র পশ্চিমা দেশগুলোকে সাথে নিয়ে আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের $9.5 বিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত ঘোষণা করে। আফগানিস্তানের এই অর্থ এখনও আটকে রেখেছে যুক্তরাষ্ট্র, আর এই অর্থ ফেরত দানকেই এখন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের দর কষাকষির হাতিয়ার বানিয়েছে। আফগানিস্তানের তালেবান সরকার যদি যুক্তরাষ্ট্রকে কাবুলের বাগরাম বিমান ঘাঁটি লিজ দেয় অথবা আফগানিস্তানের বিরল খনিজ পদার্থ উত্তোলনের কাজ যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানিকে দেয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প এই অর্থ আফগানিস্তানকে ফেরত দেবেন। এই হলো বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের স্বার্থ। আর এই স্বার্থ পূরণ হতে পারলে আফগানিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক উষ্ণ হতে থাকবে। বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র 2021 সালের আগস্টে আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরও দেশটির সাথে সম্পর্কহীন হয়ে থাকেনি। সর্বশেষ গত 13 সেপ্টেম্বর কাবুলে যুক্তরাষ্ট্র এবং আফগান তালেবান সরকারের মধ্যে এক বিরল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দুই পক্ষ বন্দি বিনিময় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করে। মার্কিন দূত অ্যাডাম বোহলার এবং জালমে খালিলজাদ তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং আফগান উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদারের সাথে পৃথক দুটো বৈঠক করেন। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক এবং দুই পক্ষের আটক বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা হয় এবং উভয় পক্ষই আলোচনাকে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করে। ওই বৈঠক দুটিতে দ্বিপক্ষীয় সম্পর্ক, নাগরিক সমস্যা, বিনিয়োগ এবং আফগানিস্তানের অন্যান্য বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠককালে মার্কিন দূত বোহলার জোর দিয়ে বলেছিলেন, ওয়াশিংটন বিভিন্ন দেশের ও জাতির নিজস্ব স্বাধীন সিদ্ধান্তকে সম্মান করে এবং আফগান জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। আর তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, দোহা চুক্তি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি ভালো সুযোগ এবং এমন কোনো চ্যালেঞ্জ নেই যা সমাধান করা সম্ভব নয়। উল্লেখ্য যে এর আগেও গত 20 মার্চ মার্কিন দূত অ্যাডাম বোহলার কাবুল সফর করেছিলেন। বস্তুত এখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সাথে নতুন সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়ায় রয়েছে। যদিও গত সেপ্টেম্বরে ব্রিটেন সফরের সময় ডোনাল্ড ট্রাম্প তালেবান সরকারের কাছে বাগরাম বিমান ঘাঁটির আবদার করেছিলেন।
আর তিনি তা না পেলে ভয়াবহ কিছু ঘটার হুমকি দিয়েছিলেন। আসলে ডোনাল্ড ট্রাম্পের এসব কথা লোক দেখানো বাহ্যিক কূটনীতি। তিনি মূলত তালেবানদের সাথে দর কষাকষির জায়গা তৈরির জন্যই কথা বলেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের অনেক আগেই রাশিয়া, চীন, ভারত, ইরান, তুরস্ক, সৌদি আরব এসব প্রভাবশালী রাষ্ট্রসমূহ আফগান তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তৎপর হয়। যদিও 2021 সালের আগস্টে তালেবানরা যখন আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দ্বিতীয়বারের মতো দখল করেছিল, তখন এসব দেশের কেউই ওই তালেবান সরকারের সাথে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ছিল না, এবং এরা প্রত্যেকেই ক্ষমতা দখলকারী তালেবান সরকারের বিরুদ্ধে যথেষ্ট নিন্দা জ্ঞাপন করেছিল। কিন্তু এখন নতুন ভূরাজনৈতিক ও ভূ অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রসমূহ আফগান তালেবান সরকারের সাথে গোপনে ও প্রকাশ্যে সম্পর্ক উন্নয়নের তৎপরতা শুরু করেছে। রাশিয়া প্রথম দেশ হিসাবে 2025 সালের 3 জুলাই আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এর আগে 2025 সালের এপ্রিল মাসে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়। এই বিষয়টি রাশিয়া ও আফগানিস্তানের ভবিষ্যৎ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বস্তুত রাশিয়া আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সম্পর্ক গড়তে সবচেয়ে বেশি মরিয়া। এর কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তার ব্যবসা বাণিজ্য এশিয়ায় সম্প্রসারণ করার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যেই রাশিয়া স্থলপথের পাইপলাইনের মাধ্যমে চীনে বিপুল পরিমাণ তেল গ্যাস রপ্তানি করছে। রাশিয়া তার এই তেল গ্যাস সম্পদ মধ্য এশিয়া ও আফগানিস্তান হয়ে পাকিস্তান, ভারত পর্যন্ত সরবরাহ করতে আগ্রহী। এ কারণেই আফগানিস্তান রাশিয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। রাশিয়া যে আফগানিস্তানের সাথে উষ্ণ সম্পর্ক বজায় রাখতে চাইছে তার একটি বড় কূটনৈতিক প্রমাণ হলো গত 7 অক্টোবর মস্কোতে অনুষ্ঠিত বৈঠক। মস্কো ফরম্যাট নামের ওই সম্মেলনে চীন, ভারত, পাকিস্তান, ইরান সহ আফগানিস্তানের প্রতিবেশী মধ্য এশিয়ার 5টি দেশ অংশ নিয়েছিল। তারা আফগানিস্তানের স্থিতিশীলতার উপর জোর দেয় এবং আফগানিস্তানের অভ্যন্তরে কোনো বিদেশি সামরিক অবকাঠামো নির্মাণের তীব্র বিরোধিতা করে। মানে মস্কো ফরম্যাটের সম্মেলন থেকে বার্তা দেওয়া হয় যে আফগানিস্তানের অভ্যন্তরে পুনরায় মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করা হবে। এই মস্কো ফরম্যাট সম্মেলনের আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর একই ধরনের বার্তা দেওয়া হয়েছিল। সুতরাং এসব দেশের সবাই আফগানিস্তানের বিষয়ে ভীষণ সিরিয়াস। আর এসব দেশ খুব ভালোভাবেই জানে যে আফগানিস্তান অস্থিতিশীল থাকলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এদিকে রাশিয়ার পাশাপাশি চীনও আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে যথেষ্ট তৎপর রয়েছে। 2022 সালের মার্চে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি চীন সফরে যান এবং আফগান ও চীনা পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দুদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। চীন আফগানিস্তানে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI মহাপ্রকল্পের আওতায় অবকাঠামোগত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে চলেছে। সেই সাথে আফগানিস্তানের বিরল খনিজ পদার্থের অনুসন্ধানে চীন লিপ্ত রয়েছে। চীন এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও আফগানিস্তানের সাথে যাবতীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করছে। আফগান অর্থনীতি এখনও পর্যন্ত টিকে থাকার অন্যতম এক কারণ হলো এই চীনা বিনিয়োগ। চীনের কাছে আফগানিস্তান এতটাই গুরুত্বপূর্ণ যে এখন চীন যে কোনো মূল্যে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়ন দেখতে চায়। চীন কোনোভাবেই চাচ্ছে না যে আফগানিস্তান ও পাকিস্তান পরস্পর যুদ্ধ লিপ্ত হয়ে এ অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ুক এবং সেখানে চীনের BRI মহাপ্রকল্প ঝুঁকির মধ্যে পড়ে যাক। এ কারণে চীন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সমঝোতা করাতে বারবার উদ্যোগ নিচ্ছে। গত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সংঘটিত পাক আফগান সীমান্ত যুদ্ধে চীন ভীষণ উদ্বেগ প্রকাশ করেছিল। এর আগে চীনের উদ্যোগে পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মাঝে কয়েক দফা বৈঠক হয়েছে। ধারণা করা যায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত এড়ানোর জন্য চীন যে কোনো পদক্ষেপ নেবে। এর অংশ হিসাবেই পাক আফগান উত্তেজনা নিরসনে চীন বিরামহীনভাবে মধ্যস্থতা করে চলেছে। 2025 সালের মে মাসে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বেইজিংয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে 3 দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করে। এরপর থেকে এ ধরনের আরও বৈঠক অব্যাহত রয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার আফগানিস্তান ও পাকিস্তান একত্রে সফর করেছেন।
এদিকে সাম্প্রতিককালে তালেবান সরকারের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ভারতের নাম। গত ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৭ দিনব্যাপী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লি সফর করেছেন। এই সফরকে ঘিরে বিশ্ব মিডিয়ায় ভীষণ হইচই হয়, কেননা সেই ওয়ার অন টেরর যুগে ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত আফগানিস্তানে যা কিছু ঘটেছিল তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশ হয়েছিল ভারতও। সে সময় ভারত যুক্তরাষ্ট্রের পুতুল সরকারের প্রধান হামিদ কারজাই এবং আশরাফ ঘানির সাথে গড়ে তুলেছিল বিশেষ সখ্যতা। সেই সাথে ভারত তখন আফগানিস্তানে $৩ বিলিয়ন পরিমাণের কয়েকটি প্রকল্পে বিনিয়োগ করেছিল। ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখলের পর ভারত প্রথম অবস্থায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল এবং কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাস বন্ধ করে দিয়েছিল। তবে এর মাত্র ১ বছরের মাথায় ২০২২ সালের জুন মাসে ভারত কাবুলে একটি টেকনিক্যাল ডিপ্লোম্যাটিক মিশন চালু করে। এভাবে আফগানিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের ধারাবাহিকতায় এবছরের ৮ জানুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দুবাইয়ে প্রথমবারের মতো বৈঠক করেন। ওই বৈঠকে ভারত ও তালেবান সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং ইরানের চাহবার বন্দর ব্যবহার নিয়ে আলোচনা হয়। এরপর গত ১৫ মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেটি ছিল ২০২১ সালের পর দুই দেশের মধ্যে প্রথম মন্ত্রিসভা পর্যায়ের যোগাযোগ। আর এখন সর্বশেষ ৯ অক্টোবর তালেবান পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি পৌঁছানোর মাধ্যমে ভারত তালেবান সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হয়। ভারত কাবুলে তার দূতাবাস পূর্ণাঙ্গ রূপে চালু করার ঘোষণা দেয়। ভারত ও আফগানিস্তান উভয়ে সন্ত্রাসবাদ দমনের অঙ্গীকার করে এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ইচ্ছা পোষণ করে। এভাবে ভারত তালেবান সরকারকে এখনই স্বীকৃতি না দিলেও তাদের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ অব্যাহত রেখে চলবে, কেননা ভারত মূলত তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পাকিস্তান ও চীনের সাথে ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে চায়। ভারত ইরানের চাহবার বন্দর ব্যবহার করে আফগানিস্তানের ভেতর দিয়ে মধ্য এশিয়া পর্যন্ত ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। এছাড়া তুর্কমেনিস্তান থেকে প্রাকৃতিক গ্যাস আফগানিস্তান হয়ে পাকিস্তানের অভ্যন্তর দিয়ে ভারতে প্রবেশের যে টাপি স্বপ্ন প্রকল্প চালুর কথা রয়েছে সেটার জন্য ভারত উন্মুখ হয়ে আছে। রাশিয়া এই টাপি প্রকল্পে বিনিয়োগ করতে চায়। এদিকে আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সম্পর্ক গড়ে তুলতে তৎপর রয়েছে ৩ প্রভাবশালী মুসলিম দেশ ইরান, সৌদি আরব এবং তুরস্ক। ইরান আফগানিস্তানের সীমান্তবর্তী প্রতিবেশী দেশ। ইরানের চাহবার বন্দর ব্যবহার আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ, কেননা আফগানিস্তান একটি ল্যান্ডলক কান্ট্রি। ওদিকে ইরান আফগানিস্তানের ভূমি ব্যবহার করে মধ্য এশিয়ায় ব্যবসা সম্প্রসারণ করতে চায়। আফগানিস্তানের প্রবাহিত জলরাশিও ইরানের জন্য গুরুত্বপূর্ণ। ইরান এবং আফগানিস্তান উভয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞায় রয়েছে। এদিকে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ৫০% শুল্ক আরোপ ভারতকে কোণঠাসা করে ফেলেছে। এর ওপর আবার ইরানের চাহবার বন্দরের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে ভারত, আফগানিস্তান এবং ইরান এই ৩ দেশ একত্রে সমস্যায় পড়েছে। সুতরাং এই মার্কিন বাণিজ্য অবরোধ মোকাবেলার জন্য ভবিষ্যতে ভারত, ইরান এবং আফগানিস্তানের মধ্যে ত্রিদেশীয় ব্যবসায়িক ঐক্যের বলয় গড়ে উঠবে। এদিকে তালেবান সরকারকে সৌদি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও সৌদি আরব আফগানিস্তানে মানবিক সহায়তা প্রদান এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। ২০২৪ সালের ডিসেম্বরে সৌদি আরব কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে এবং কাবুলে একজন নতুন সৌদি রাষ্ট্রদূত নিযুক্ত করেছে। এছাড়া সৌদি আরব আফগানিস্তানে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করছে। অন্যদিকে আরেক প্রভাবশালী মুসলিম দেশ তুরস্ক তালেবানদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। ২০২২ সালে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আনাতোলিয়া কূটনৈতিক ফোরামের সম্মেলনে সর্বপ্রথম তালেবান সরকারের স্বীকৃতির পক্ষে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, শুধুমাত্র মানবিক সহায়তা দিয়ে আফগানিস্তানের সমস্যার সমাধান করা যাবে না। দেশটির বৈধ সরকার হিসাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে হবে। এর আগে ২০২১ সালের আগস্টে তালেবানদের ক্ষমতা দখলের সময় তুরস্ক কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য তাদের সাথে আলোচনা শুরু করেছিল, যদিও তা নিয়ে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। এরপর তুরস্ক আফগানিস্তানের সাথে কূটনৈতিক ও মানবিক সহায়তামূলক সম্পর্ক বৃদ্ধি করেছে।
2025 সালের জুনে আফগানিস্তান আঙ্কারায় তাদের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে। ওদিকে গত 4 বছর ধরে তুরস্ক আফগানিস্তানে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে খাদ্য, চিকিৎসা ও শিক্ষা সহায়তা অন্তর্ভুক্ত। এছাড়া তুরস্ক আফগানিস্তানকে নিরাপত্তা সহযোগিতা দিয়ে আসছে। তুরস্ক আফগানিস্তানের পুলিশ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। সেখানে তুরস্কের পুলিশ একাডেমি এবং কাবুল পুলিশ একাডেমি যৌথভাবে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে আফগানিস্তানের ভৌগোলিক কৌশলগত অবস্থান এবং সে দেশে বিরল খনিজ সম্পদ মজুদ থাকার কারণে বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো এখন তালেবান সরকারের সাথে সম্পর্ক গড়ে তুলছে। এক্ষেত্রে চীন ও রাশিয়া যথেষ্ট এগিয়ে থাকলেও এখন ভারত জোরে সোরে তৎপর হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর হয়েছে। বস্তুত দক্ষিণ ও মধ্য এশিয়ায় বাজার সম্প্রসারণের জন্য আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ দেশ। এটি ট্রানজিট হিসাবে ব্যবহৃত হবে। তাই এসব দেশ এখন অতীতের বৈরিতা ভুলে আফগান তালেবান সরকারের সাথে উষ্ণ সম্পর্ক গড়তে চাইছে। এক্ষেত্রে যে দেশ যত বড় আকারের ব্যবসায়িক ডালা নিয়ে উপস্থিত হবে তারাই লাভবান হবে, আর যারা যুদ্ধের দামামা বাজাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এখানে উল্লেখ্য যে 40 বছরের যুদ্ধের কারণে আফগানিস্তানের বিপুল পরিমাণ খনিজ সম্পদ অনাবিষ্কৃত রয়ে গেছে। যেসব দেশ এখন ব্যবসা করতে চায় তাদের জন্য আফগানিস্তান এক বিরাট সুযোগ। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।